বিরতির পর স্বাগত। গতকাল রাত থেকেই আমরা দেখাচ্ছিলাম ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকের বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও, তার পাশাপাশি পরপর মুহূর্তের আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছিলাম এবং এখনো পর্যন্ত লেটেস্ট একাধিক আপডেটের দিকে কিন্তু নিউজ ভ্যানগার্ডের নজর সবার আগে রয়েছে। কি বলছেন প্রাক্তন সেনাকর্তা, কি বলছেন আর্মি ফোর্স, কি বলছে প্রধানমন্ত্রী, কি বলছে রাজনাথ সিং, কি বলছে অমিত শাহ, একের পর এক বক্তব্য কিন্তু আমরা প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে রাজনাথ সিং এর পক্ষ থেকেও কিন্তু প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে। কারণ ভারতীয় সেনার যে সাফল্য, যে এয়ার স্ট্রাইক, তা নিয়ে কিন্তু এবার শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিং। ভারতের বিমান হানায় ধ্বংস হয়েছে পাকিস্তানের 9টি জঙ্গি শিবির। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এবার তৈরি রয়েছে ভারত, একেবারে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং। কি বললেন একেবারে কোন আটকোট শোনাচ্ছি আপনাদের। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर लॉन्च करके पहले की तरह ही इस बार भी आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप को तबाह करके करारा जवाब दिया है। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है और हमारी यह कार्रवाई बेहद सोच समझकर सधे हुए तरीके से की गई है। आतंकियों के हौसले पस्त करने के उद्देश्य से यह कार्रवाई महज उनके कैंप और इंफ्रास्ट्रक्चर तक की सीमित रखी गई है। मैं पुनः हमारे आर्म्ड फोर्सेस के शौर्य को मैं नमन करता हूं। আপনারা শুনলেন রাজনাথ সিং এর এই বক্তব্য। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে ভারত প্রস্তুত রয়েছে। এছাড়া তিনি বললেন কড়া জবাব দিয়েছে ভারত। ভারতের মাটিতে যেভাবে জঙ্গিদের আক্রমণ হয়েছিল, জঙ্গিরা যেভাবে হামলা চালায়, এর কড়া জবাব এবার ভারত দিয়েছে। বহু চিন্তা ভাবনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা সফলভাবে বাস্তবায়ন হয়েছে, সে কথাই কিন্তু বললেন রাজনাথ সিং। আমি বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে সমাজকর্মী দেবাশিস রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুদের। আপনি হয়তো সকাল থেকে দেখছেন সেই সংবাদ। এই যে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত পাকিস্তান রীতিমতো উস্কানি শুরু করেছে। মুম্বাই হামলা থেকে শুরু করে উড়ি আমরা দেখেছি যে পুলওয়ামা অ্যাটাক, আমরা দেখেছি পেহেলগাঁওয়ের এই অ্যাটাক। এই যে একের পর এক অ্যাটাক হয়েছে জঙ্গিদের দ্বারা, এই যে আক্রমণ, আজ তার কড়া জবাব দিয়েছে ভারত। আপনি একজন সমাজকর্মী হিসেবে কি বলবেন? দেখুন, আমরা 22শে এপ্রিল যে ভয়াবহ কাপুরুষিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা, তারপর থেকে একটা স্পেকুলেশন ছিল জনমনে, ভারতীয়দের মধ্যে, যে ইন্ডিয়ান আর্মি কখন স্ট্রাইক করবে। কারণ আপনি ঠিক রেফার করেছেন, আমরা 2002 সালে অক্ষরধাম টেম্পল অ্যাটাক, 2008 সালের মুম্বাই অ্যাটাক, 2016 সালে উড়ি আক্রমণ, পুলওয়ামা যেটা ঘটেছিল, তো এই সবগুলো আক্রমণ, তার মধ্যে এই পেহেলগাম আক্রমণ, এই সবগুলো আক্রমণের একটাই মোটিভ ছিল যে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বা আমাদের বর্তমান কাশ্মীরে যেভাবে পর্যটন শিল্পে এগিয়ে যাচ্ছিল, একটা রাষ্ট্রীয় বোধের বাতাবরণ কাশ্মীরে তৈরি হয়েছিল, সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং কাশ্মীরের, আমি যেটা বললাম, পর্যটন শিল্পে যে বড় প্রগতি হয়েছিল গত বছর থেকে, প্রায় 2.25 কোটি পর্যটক কাশ্মীরে গেছিল। তো কাশ্মীরের ইকোনমি একটা ভাইব্রেন্ট ইকোনমিতে পরিণত হচ্ছিল, ট্যুরিজম বেসড ইকোনমি, সেটাকে ধ্বংস করার জন্য এবং কাশ্মীরের পিস অ্যান্ড স্টেবিলিটি সেটাকে নষ্ট করার জন্য এবং একটা জিহাদি মানসিকতা নিয়ে সেই বর্বরোচিত আক্রমণ 22শে এপ্রিল করা হয়েছে। তারপর থেকে কিন্তু যেরকম আমরা উড়ি হামলার ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, 2019-এর পুলওয়ামা আক্রমণের পরেও আমরা দেখেছি এয়ার স্ট্রাইক হয়েছে। তো এবারের যে এয়ার স্ট্রাইক, সেটা এর আগেও আমার এখানে টকশো ছিল, আমরা অ্যান্টিসিপেট করেছিলাম সেরকম একটা ঘটতে যাচ্ছে। এবং এবারের
এয়ার স্ট্রাইকের যে অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে গত 3 দশক ধরে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের আর্মি আইএসআই দ্বারা পাকিস্তানের সরকার দ্বারা সেই মদতপুষ্ট টেরর ক্যাম্পস টেরর ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডিঅ্যাক্টিভেট করা। কারণ আমরা যদি সেটা ডিঅ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আগামী দিনেও ভারতবর্ষকে সেই ধরনের টেরর স্ট্রাইকের মোকাবেলা করতে হবে। সেটাকে আটকানোর জন্য একটা প্রিএমটিভ স্ট্রাইক, যেখানে কোনো সিভিলিয়ানকে টার্গেট করা হয়নি, যেখানে কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টকে টার্গেট করা হয়নি, শুধুমাত্র টেরর ইনফ্রাস্ট্রাকচারকে, যেটা আপনি বলেছেন 9টি জায়গায় আঘাত হানা হয়েছে, যার মধ্যে জেইশ-ই মোহাম্মদের যে হেডকোয়ার্টার সেটা রয়েছে প্রায় পাকিস্তানের আমাদের বর্ডার থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে। সেই ইনফ্রাস্ট্রাকচার আঘাত করা হয়েছে। সেটাকে আমরা বলবো মার্কাজ সুবহানাল্লাহ, যেটা ভাওয়ালপুরে, সেখানেও অ্যাটাক করা হয়েছে। জেইশ-ই মোহাম্মদের যে চিফ, ওনার পরিবারের প্রায় 10 জন নিহত হয়েছে। ঠিক একইভাবে লস্করি তৈবার যে টেরর ক্যাম্প, যেটা হেডকোয়ার্টার, সেটাকেও আঘাত হানা হয়েছে। এরকম পিওকেতে, পাক অকুপাইড কাশ্মীর, সেখানেও প্রায় 4টি স্থানে অ্যাটাক করা হয়েছে। তো পুরো অ্যাটাকটা আপনি যদি একটু লক্ষ্য করেন, দ্যাট লাস্টেড অনলি 29 মিনিটস। 29 মিনিটে আমাদের রাফেল যুদ্ধ বিমান এবং সুকোই যুদ্ধ বিমানগুলো একদম প্রিসাইজলি, যেখানে আমাদের স্যাটেলাইট থেকে যেরকম ইমেজ আসে সেই অনুযায়ী অ্যাটাক করা হয়েছে। এবং আমাদের সেনাবাহিনী যেভাবে এই সাফল্যের বাতাবরণ দিয়েছে, এই স্ট্রাইককে একটা সাকসেসফুল রূপদান করেছে, যেখানে টেরর ইনফ্রাস্ট্রাকচারকে মোটামুটি বলা যায় গুড়িয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা ভারতীয় হিসাবে উই কনগ্রেচুলেট ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্পেশালি লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। একদম, আমরা প্রত্যেকেই গর্বিত, আমরা ভারতবর্ষে বসবাস করে আমরা প্রত্যেকেই গর্বিত যে আমাদের যারা সেনা কর্তারা রয়েছেন, যারা সেনাবাহিনীতে রয়েছেন, তারা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনকে বলিদান দিয়ে তারা ভারতের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা সকাল থেকে ভারতীয় সেনার সাফল্যের কথা বলছি, অবশ্যই একেবারে সেটা প্রশংসার একেবারে সেখানে যোগ্যতা রাখে। এবং ভারতীয় সেনার সাফল্য নতুন নয়, আমরা বারবার দেখতে পাই ভারতীয় সাফল্য, তার পাশাপাশি ভারতীয় সেনার ক্ষমতা সেটা গোটা বিশ্ব জানে। কিন্তু একটা বিষয় আজ উঠে আসছে, যে বিষয়টা আপনার থেকে আমি জানবো, মুম্বাই হামলা। যে মুম্বাই হামলা এখনো দাগ কেটে রয়েছে ভারতবাসীর মনে, এখনো এই বিষয়টা ভোলার নয়, যেখানে দেখা গেছে কত মানুষ সেখানে মারা গেছে এই মুম্বাই হামলায়। কিন্তু এই যে মুম্বাই হামলার মূল চক্রী, তাকে পাকিস্তান বলেছে সে নাকি মারা গেছে। কিন্তু একটা কথা আছে যে পাকিস্তান নাকি ঠেলায় পড়লে বা তারা যদি বিপদে পড়ে, তবে মরা মানুষকেও তারা একেবারে বাঁচিয়ে তুলতে তারা সক্ষম হয়। সেখানে তারা গঙ্গার জল দিয়েও একেবারে যারা মৃত ব্যক্তির তাদেরকে আবার জীবিত করতে পারে। তাই সেক্ষেত্রে এই যে একেবারে হাত ধুয়ে ফেলেছিল পাকিস্তান, লস্করি তৈবার যিনি অপারেটিভ ছিল, যিনি এই মুম্বাই হামলার মূল চক্রী অর্থাৎ সাজিদ মির, তাকে তারা মৃত বলে ঘোষণা করেছে। এবার যেহেতু ভারত এয়ার স্ট্রাইক করেছে, সেই জায়গায় কি মনে হয় এই মৃত ব্যক্তিকে আবারও হঠাৎ করে সজাগ করতে পারে পাকিস্তান? তাদের যে মিথ্যাচার ছিল, তারা যে হাত ধুয়ে ফেলেছিল, আবারও কি সেই মিথ্যাচার প্রকাশ্যে আনতে পারে? কি বলবেন? এটা একটা পাকিস্তানের বরাবরই প্রপাগান্ডা থাকে যে আমরা যখনই কোনো টেরর স্ট্রাইক হয় ইন্ডিয়াতে বা হয়েছিল, অনেকগুলো আমরা রেফারেন্স দিয়েছি, তো সেগুলোকে তারা ডিনায়াল মোডে চলে যায়। সেটা তাদের একটা দীর্ঘদিনের মিথ্যাচার বলা চলে। সেটা আপনি বলেছেন সাজিদ মির, ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীকালে বহির্বিশ্বের চাপে, ইউনাইটেড নেশনসের চাপে এবং আমেরিকার চাপে ওকে আবার জীবিত বলে ঘোষণা করেছে। তো স্বভাবতই তো 2008-এর যে দগদগে ঘা 26শে নভেম্বর মুম্বাই হামলা, যেখানে প্রায় আমাদের 165 জনকে পাকিস্তানি সন্ত্রাসীরা নিহত করেছে এবং প্রায় 300-র অধিক আমাদের জনগণ, এখানে অনেক ফরেনার্সও ছিল, সেখানে আহত হয়েছে। তো এটা একটা কোনো বিক্ষিপ্ত নয়, সেটা একটা ধারাবাহিক তাদের প্ল্যান্ড টেরোরিজম। আমরা বলি
পাকিস্তানকে সন্ত্রাসের আতুর ঘর, যেখানে সন্ত্রাসকে স্টেট স্পন্সর্ড মানে সুবিধা দেওয়া হয়। তো এটা সারা বিশ্ববাসী এখন জেনে গেছে, এদের আর এখন লুকোনোর কিছু নেই। এই যে 9টা জায়গায় স্ট্রাইক করা হয়েছে, সেখানেও সন্ত্রাসী মারা গেছে, এটা তো নিশ্চিতভাবেই বলা যায়, যতটুকু আনকনফার্ম নিউজ, প্রায় মোর দেন 100 টেররিস্ট হ্যাভ বিন কিল্ড, এবং আরো তার চেয়ে বেশি আহত হয়েছে। তো কারণ এখানেই ছোটবেলা থেকে জিহাদি তৈরি সেগুলো কারখানা। তো একটা বিষয় এখানে খুব উল্লেখ্য যে যতগুলো এই 2000 সালের পর থেকে যতগুলো সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভারতবর্ষের মাটিতে, সেই সবগুলো সন্ত্রাসের মোটামুটি একটা বদলা নেওয়া গেছে এই সামরিক হানায়, আজকে গতকালকে মানে রাত্রিবেলায়, মধ্যরাত্রির পরে যেটা হয়েছে। তো সেটা এই কারণে সিগনিফিক্যান্ট, আমরা কিন্তু যে সমস্ত টেরর ঘাঁটিগুলো থেকে 2008-এর হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে, 2016-র উরি হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে, পুলওয়ামা হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে, এবং বিশেষ করে 2000 মানে এই 25 সালের 22শে এপ্রিল পুলওয়ামা নিরীহ টুরিস্ট যারা ছিলেন সেখানে গেছেন, ভারতবর্ষের আমাদের মায়েরা, এখানে অনেক আমাদের বোনেরা তাদের স্বামী হারিয়েছে। তো এই যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে কিন্তু সেই মুম্বাই হামলা থেকে সবগুলো হামলার আমরা কিন্তু বলা চলে আমাদের সেনাবাহিনী কোনোভাবেই কি এই বিষয়টার কোনোভাবেই কি একটা ফায়দা তুলতে পারে পাকিস্তান? কারণ যেহেতু দেখা গেল যে জঙ্গিদের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক হয়েছে, সেক্ষেত্রে যারাই একেবারে মূল চক্রী ছিল বা যারাই মূলত জঙ্গি হিসেবে একেবারে পরিচিত বিশ্বজুড়ে, তাদেরকে মৃত বলেও তারা ঘোষণা করে দিতে পারে এই মুহূর্তে। তাদের সেই ট্র্যাক রেকর্ড আছে, তারা সেটা করতেই পারে। জীবিত মানুষকে মৃত বলা, মৃত মানুষকে জীবিত করে দেওয়া, সেটা এদের মানে আমি বলবো তাদের এটা চিরাচরিত অভ্যাস। কিন্তু এটা করে এই মুহূর্তে আর বিশেষ কিছু ওদের লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ যেভাবে ইনফ্রাস্ট্রাকচার, টেরর ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ করা হয়েছে, এদের যে স্ট্রাইকিং ক্যাপাবিলিটি, সেখানে কিন্তু ইন্ডিয়া আঘাত করে ফেলেছে। ভবিষ্যতে এরা কিভাবে টেরর নেটওয়ার্ককে আবার এক্সপানশন করবে, আর ভবিষ্যতে তাদের যে রিক্রুটমেন্ট, যে জেইএম ঘাঁটিতে, যেটা মার্কাজ সুবহানাল্লাহ ভাওয়ালপুর, সেখানে তাদের ইন্ডক্ট্রিনেশন হতো টেররিস্টদের, তাদের এভাবে মগজ ধোলাই হতো, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, এবং সেখানে রিক্রুটমেন্ট চলতো টেররিস্টদের। তো সেই জায়গায় আঘাত হানা মানে আগামী দিনে এরা যুবকদের ইসলামিক মৌলবাদে কিভাবে নিয়ে আসবে, যে এই জেহাদি বিচারধারায় কিভাবে নিয়ে আসবে, সেই যে একটা টেরর মানে ইনফ্রাস্ট্রাকচার আঘাত আগামী দিনে ওদের রিক্রুটমেন্ট করতে অনেকবার ভাববে। তাছাড়াও পাকিস্তানের ভেতর এখন ইন্টারনাল ক্ল্যাশ চলছে বিভিন্ন প্রভিন্সে। আপনারা দেখেছেন বালুচিস্তানে বিএলএ, বা আমরা যাকে বালুচিস্তান লিবারেশন আর্মি বলি, এরা কিন্তু পাকিস্তানকে প্রত্যাঘাত করছে, কারণ এখানে একটা ইকোনমিক ফ্যাক্টর আছে। সেটা যে বালুচ যে প্রভিন্স, সেটা হচ্ছে মিনারেল রিসোর্স প্রভিন্স, প্রচুর মিনারেলস এখানে আছে, আর পাকিস্তানের ইকোনমির একটা বড় পার্ট হচ্ছে সেই রিসোর্স। তো পাকিস্তানের সেনা প্রধান থেকে শুরু করে এখানে যারা পলিটিক্যাল লিডার্স আছে, তাদের একটা বড় যোগান আসে বহির বিশ্বের ঋণ থেকে, এবং সেই বালুচ প্রদেশের তাদের মিনারেলস থেকে বা আয় থেকে। তো সেটার একটা বড় অংশ বালুচ থেকে চলে যায়। তো সেখানে সেই অর্থে একটা বিরাট বিদ্রোহ চলছে, পাকিস্তানের সেনারা সেখানে মার খাচ্ছে। ইদানি আজকের যে আমরা ডেভেলপমেন্ট দেখলাম, আফগানিস্তান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ডুরান্ড লাইনকে আবার পুনর্নির্ধারণ করতে, একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। এবার আফগানিস্তানও বুঝেছে যে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গেছে, না আছে পাকিস্তানের শিক্ষা, না আছে পাকিস্তানের স্বাস্থ্য পরিষেবা ভালো, না আছে সেখানে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন, সবটা ক্ষেত্রে তাদের অবনতি। বিশ্ব ব্যাংকও বলে দিচ্ছে যে তাদের আর কোনো ধরনের ঋণ দেওয়া হবে না, কারণ তারা তা মুকুব করতে পারবে না। সেই জায়গায় তারা ভারতের মতো একটা শক্তিধর দেশকে
চ্যালেঞ্জ করছেন, সেটা কারণ অবশ্য তারা করতে পারেন, কারণ মুখে সবকিছুই বলা যায়, কিন্তু কাজের ক্ষেত্রে যে সবাই সবটা করতে পারে না সেটা পাকিস্তানও আখেরে বুঝতে পারছে। যার জন্যই ইতিমধ্যেই চীন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা দেশে এই মুহূর্তে পাকিস্তানকে একটাই পরামর্শ দিচ্ছে যে কোনোভাবে যেন প্রত্যাঘাত না করে, কারণ আগামী দিনে ভারত যদি পাল্টা হামলা করে সে জায়গায় ধুলোতে মিশে যেতে পারে এই পাকিস্তান। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমি আবারও ফিরে আসছি খুব দ্রুত এই আলোচনা নিয়ে।